জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন নীরবতা বজ্রের মতো গর্জে ওঠে, যখন একটি মিষ্টি চাহনি, না খোলা চিঠি অথবা একটি অব্যক্ত বিদায় চিরতরে হৃদয়ের গতিপথ বদলে দেয়। আজ রাতে আমরা জেন অস্টেনের প্রাইড অ্যান্ড প্রেজুডিসের শ্বাসরুদ্ধকর জগতে নিমজ্জিত হই। এখানে প্রেম গর্বের প্রাচীর ভাঙে, বন্ধুত্ব নীরবে ভেঙে যায়, আর ভাগ্য অপ্রত্যাশিত মোড় নেয়। বসার ঘরের হাসি আর চাপা রহস্যের ফিসফিসানির মধ্যে প্রতিটি হৃদয় কঠিন পরীক্ষার সম্মুখীন হয়, এবং ভাগ্যের নির্মম পরিহাসে প্রথম ঝলক দেখা যায়। মিস্টার কলিন্স বিদায় নেওয়ার পর লংবার্নের দিনগুলো যেন আরও স্তব্ধ হয়ে গিয়েছিল, যদিও স্তব্ধতা মিসেস বেনেটের পরিবারের সঙ্গে বেমানান। এলিজাবেথের প্রত্যাখ্যানে প্রথমে তিনি ক্রুদ্ধ হয়েছিলেন, কিন্তু সেই ক্রোধ দ্রুত হতাশায় রূপ নেয়। কিন্তু তার বিলাপ যখন বাড়ির প্রতিটি কোণে ধ্বনিত হচ্ছিল, তখনই এলো এক বিস্ময়কর খবর। মিস্টার কলিন্স আবারও প্রস্তাব দিয়েছেন, এবং এবার তিনি গৃহীত হয়েছেন। তবে কোণে তার নিজের কন্যা নয়, কোণে হলেন শার্লেট লুকাস। ঘোষণাটি বেনেট পরিবারে যেন এক হিমশীতল ঝড়ের মতো আঘাত খেল। এলিজাবেথ কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। শার্লেট, তার সেই বিচক্ষণ বাস্তববাদী বন্ধু, কিনা মিস্টার কলিন্সের মতো একজন হাস্যকর আত্মম্ভূরী লোককে বিয়ে করছে। এটা কেবল বন্ধুত্বেরই নয়, বরং নীতিবোধেরই চরম বিশ্বাসঘাতকতা। তবুও শান্ত ও অবিচল শার্লেট অকপট সততার সাথে তার সিদ্ধান্ত ব্যাখ্যা করল। সে প্রেম নয়, কবিতা নয়, বরং চেয়েছিল নিরাপত্তা। আর এমন এক সমাজে যেখানে একজন নারীর স্বাচ্ছন্দ্য তার স্বামীর দয়ার উপর নির্ভরশীল, সেখানে নিরাপত্তা নিশ্চিত করাই বুদ্ধিমত্তার পরিচয়। এলিজাবেথ বোঝার চেষ্টা করল, কিন্তু তার হৃদয় কিছুতেই মানতে রাজি হল না। শার্লেটের গাড়িটি যখন হান্সফোর্ডের দিকে যাত্রা করল, এলিজাবেথ তখন প্রথম মোহভঙ্গের তীব্র বেদনা অনুভব করল। সে বুঝতে পারল পৃথিবী তার কল্পনার চেয়ে অনেক কঠিন ও বাস্তব। শীতকাল বিষণ্নতার আবরণে কেটে গেল। কোমল ও শান্ত জেন স্বাভাবিক হওয়ার চেষ্টা করছিল, কিন্তু তার মন বিষাদের ছায়ায় আচ্ছন্ন ছিল। মিস্টার বিংলি নেদারফিল্ড ছেড়ে চলে গেছেন, এবং তার সাথেই যেন নিভে গেছে সমস্ত ক্ষীণ আশা। নিশ্চিত খবর, তিনি লন্ডনে ফিরে গেছেন, যেখানে মিস বিংলি ক্রমাগত তার কানে বিষ ঢেলেছেন এবং মিস্টার ডার্সিন নিজে তাকে টেনে নিয়ে গেছেন। এলিজাবেথের হৃদয় ঘৃণায় বিস্ফোরিত হল। অন্যের উদ্ধত অহংকারের কারণে তার প্রিয় বোনের এমন মর্মান্তিক পরিণতি, এটা ভাবতেও তিনি রাজি ছিলেন না। যখন জেনকে লন্ডনে তাদের মামামাকি গার্ডিনাসদের সাথে থাকার আমন্ত্রণ জানানো হল, এলিজাবেথ ক্ষীণ আশায় বুক বাঁধলেন, হয়তো দূরত্ব তার ক্ষত কিছুটা হলেও সারিয়ে তুলবে এবং তার চোখে ফিরিয়ে আনবে হারানো আলো। কিন্তু চিঠিগুলো দ্রুতই অন্য এক ভয়াবহ চিত্র তুলে ধরল। বিংলির সামান্যতম সাক্ষাৎ ছাড়াই সপ্তাহ পার হয়ে যেতে লাগল। জেন শান্তভাবে লিখতেন, অস্বাভাবিক শান্ত, এলিজাবেথের মনে হল, কিন্তু প্রতিটি পঙ্কুই যেন হতাশার নীরব আর্তনাদ। জেন সবকিছু মুখ বুজে সহ্য করে যাচ্ছিল, কিন্তু এলিজাবেথ ভালো করেই জানতেন জেনের হৃদয় ভেঙে যাচ্ছে, নীরবে, নিস্তব্ধে। লংবোর্মিক জীবন তার চিরাচরিত ছন্দে ফিরে আসে, সেই পুরনো গসিপ, সামাজিকতা আর অর্থহীন জল্পনা কল্পনা। উইকহ্যাম তার সহজাত ভদ্রতা এবং সম্মোহনী হাসির মাধুর্যে দ্রুতই সবার নয়নমণি হয়ে উঠলেন। ডার্সির দাম্ভিকতা আর অন্যায়ের বিরুদ্ধে তিনি ছিলেন সদা সোচ্চার, আর ডার্সির বোনের প্রতি করা অপমান এলিজাবেথকে এখনও তাড়িয়ে বেড়ায়, তাই সে উইকহ্যামের প্রতি সহানুভূতিশীল ছিল। উইকহ্যামের তিক্ত অভিজ্ঞতার বয়ান এলিজাবেথের মনে গভীর রেখাপাত করে। তার বিষণ্নতা মেশানো রসবোধ তাকে প্রায় নায়কের আসনে বসিয়ে দেয়। তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দ্রুত গভীর হতে থাকে। প্রাণবন্ত আলোচনায় তারা মগ্ন থাকত, কিন্তু যতই তাদের ঘনিষ্ঠতা বাড়ছিল, উইকহ্যাম ততই নিজেকে গুটিয়ে নিচ্ছিল। পার্টিতে অন্য সঙ্গীদের সাথে মিশছিল, আর এলিজাবেথকে ভাবিয়ে তুলছিল যে উইকহ্যামের মনোযোগ কি আদৌ আন্তরিক ছিল। এটা হতাশাজনক ছিল ঠিকই, কিন্তু হৃদয় ভেঙে দেবার মতো ছিল না, কারণ এলিজাবেথের হৃদয় এত সহজে জয় করা যায় না, আর এখনও পর্যন্ত সেই হৃদয় ছিল সম্পূর্ণরূপে মুক্ত। বসন্তকাল বয়ে আনো নতুনত্বের বার্তা। শার্লেট, যিনি এখন মিসেস কলিন্স, তার কাছ থেকে একটি চিঠি এলো। চিঠিতে এলিজাবেথকে হান্সফোর্ড পার্সনেজে তাদের নতুন বাড়িতে বেড়াতে আসার আমন্ত্রণ জানানো হয়েছে। অবশেষে বুঝিয়ে বলার পর মিস্টার বেনেট রাজি হলেন।
তার বুদ্ধিমতী মেয়ে লেডি ক্যাথরিন ডি বার্গের মতো ব্যক্তিত্বের মোকাবিলা করবে এই ভেবে তিনি মনে মনে পুলকিত হলেন। কৌতূহল এবং ভালো লাগা মিশিয়ে এলিজাবেথ আমন্ত্রণটি গ্রহণ করল। শার্লটকে সে আবারও দেখতে চেয়েছিল এবং সম্ভবত শেষ পর্যন্ত তার বন্ধুর সিদ্ধান্তগুলো উপলব্ধি করতে চেয়েছিল। যাত্রাটি দীর্ঘ হলেও বেশ উপভোগ্য ছিল। চারপাশের দৃশ্য যখন মৃদু পাহাড় থেকে রোজিংসের বিশাল উদ্যানে পরিবর্তিত হল, তখন এলিজাবেথের মন আরও প্রফুল্ল হয়ে উঠল। হান্সফোর্ড পার্সনেজ সুন্দর ও পরিপাটিভাবে দাঁড়িয়েছিল, প্রতিটি চেয়ার ও পর্দা নিখুঁতভাবে সাজানো, যা শার্লেটের নীরব পরিশ্রমে সাক্ষ্য দিচ্ছিল। মিস্টার কলিন্স অত্যন্ত আনুষ্ঠানিকতার সঙ্গে তাকে অভ্যর্থনা জানালেন, এত বেশি নিচু হয়ে যে এলিজাবেথ ভয় পেয়ে গিয়েছিল তিনি আর হয়তো সোজা হয়ে দাঁড়াতে পারবেন না। তবে তার অদ্ভুত আচরণ সত্ত্বেও শার্লেটকে সুখী মনে হচ্ছিল, হয়তো পুরোপুরি খুশি নয়, তবে শান্ত। সে নীরবে তার সংসার সামলাচ্ছিল এবং খুব বুদ্ধিমত্তার সাথে তার স্বামীর অহংকারকে সামলাচ্ছিল। এলিজাবেথ এই দৃশ্য দেখে একই সাথে প্রশংসা এবং বিষণ্ণতায় আচ্ছন্ন হয়ে গেল। শার্লেটের শান্ত স্বভাবের মধ্যে এক গভীর প্রজ্ঞা লুকিয়েছিল, এমন জ্ঞান যা এলিজাবেথ তার তেজদীপ্ত আত্মা দিয়েও অর্জন করতে পারেনি। শীঘ্রই লেডি ক্যাথরিন ডি বার্গ সদর্পে প্রবেশ করলেন। মিস্টার কলিন্স যেমন তাকে বর্ণনা করেছিলেন ঠিক তেমনই ছিলেন, কর্তৃত্ববান, মতামত প্রদানে অকপট এবং নিজের শ্রেষ্ঠত্ব সম্পর্কে নিঃসংশয়। রোজিংস পার্কে এলিজাবেথকে সব কিছু নিয়ে জেরবার করা হল, তার বেড়ে ওঠা, তার দুঃখতা, তার পরিবার এবং তার ভাগ্য, বরং বলা উচিত ভাগ্যের অভাব নিয়ে। এলিজাবেথ ধৈর্য এবং বুদ্ধিমত্তার সাথে সব কিছু সামলে দিলেন। তার স্বাধীনচেতা মনোভাব লেডি ক্যাথরিনকে বিস্মিত ও কৌতূহলী করে তুলল, যিনি সাধারণত বিরোধিতার সম্মুখীন হন না। মিস্টার কলিন্স ভয়ে সংকুচিত হয়ে রইলেন, শার্লেট মৃদু হাসলেন, আর এলিজাবেথ শান্তভাবে অতিথির জাঁকজমকের অযৌক্তিকতা উপভোগ করতে লাগলেন, যেন তিনি আনন্দিত। তবে রোজিংসের দর্শনার্থীদের মধ্যে এমন একজন ছিলেন যার উপস্থিতি সেখানকার পুরো পরিবেশটাই বদলে দিয়েছিল। তিনি হলেন মিস্টার ডার্সি। তিনি তার চাচাতো ভাই কর্নেল ফিটসউইলিয়ামকে সাথে নিয়ে খালার বাড়িতে এলেন। এলিজাবেথ প্রথম যখন তাকে ঘরে প্রবেশ করতে দেখল, তখন তার হৃদয়ে এক মিশ্র অনুভূতি খেলে গেল, কিছুটা ক্রোধ, কিছুটা তীব্র কৌতূহল। নেদারফিল্ডে তাদের শেষ সাক্ষাতের স্মৃতি এখনও দগ্ধগে, তবে সময়ের প্রলেপে বিরক্তি কিছুটা স্থিমিত হয়ে অনুসন্ধিৎসু আগ্রহের জন্ম দিয়েছে। ডার্সিকেও যেন কিছুটা ভিন্ন মনে হল। তার আচরণ সংযত হলেও তাতে এক ধরনের মার্জিত ভদ্রতা লক্ষ্য করা গেল, যা আগে কখনো দেখা যায়নি। যদিও সে স্বল্পভাষী, তার চোখ যেন এলিজাবেথকে অনুসরণ করছে, নির্লজ্জভাবে নয়, বরং এমন তীব্র আকর্ষণে যা এড়িয়ে যাওয়া কঠিন। দিন যত বাড়তে থাকল, তাদের অপ্রত্যাশিত সাক্ষাৎ ততই ঘন ঘন হতে লাগল। ডার্সি নানা অজুহাতে চার্লসকে ফোন করত, কখনো শার্লটের সাথে কথা বলার জন্য, কখনো তাদের পরিবারের খোঁজ খবর নেবার জন্য, আবার কখনো নিতান্তই সাধারণ বিষয় নিয়ে আলোচনার ছলে, যেগুলোর শেষ পরিণতি ঘটত এলিজাবেথের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকা। এলিজাবেথ হতবাক হয়ে যেত, কখনো মজা পেত, আবার কখনো আবেগে আপ্লুত হয়ে পড়ত। কর্নেল ফিটসউইলিয়াম ছিলেন প্রাণবন্ত এবং আকর্ষণীয়, যিনি সবসময় তার চাচাতো ভাইয়ের প্রতি অনুগত্য ও শ্রদ্ধার কথা উষ্ণভাবে বলতেন। কিন্তু একটি বিশেষ গল্প তিনি এড়িয়ে যেতেন, যে গল্প সবকিছু পাল্টে দিয়েছিল, ডার্সির বিংলির ওপর প্রভাবের সেই কুখ্যাত কাহিনী। ফিটসউইলিয়াম অকপটে স্বীকার করলেন, তিনি তার বন্ধুকে এমন এক যুবতীর কাছ থেকে সরে আসতে প্ররোচিত করেছিলেন, যার পারিবারিক মর্যাদা বিংলির চেয়েও অনেক নিকৃষ্ট। একজন যুবতী, ভদ্র, বিনয়ী এবং কোনো প্রকার কষ্টের যোগ্য ছিলেন না। এলিজাবেথের রক্ত হিম হয়ে গেল। নির্মম সত্যটি প্রকাশিত হল, ডার্সি জেনকে বিংলির কাছ থেকে কেড়ে নিয়েছিল। ক্রোধ এবং অবিশ্বাস তার হৃদয়কে গ্রাস করল। এত উদ্ধত একজন মানুষ কিভাবে এত কোমলতার ভান করতে পারে? কিভাবেই বা সে প্রশংসা পাওয়ার আশা করতে পারে, যখন তার দাম্ভিকতা তার বোনের সুখকে চূর্ণ করে দিয়েছে? সেই সন্ধ্যায় ডার্সি এলিজাবেথকে ডাকলেন। তার শরীর ছিল অস্থির, কথাগুলো ছিল অসংলগ্ন। এবং তারপর
এলিজাবেথকে হতবাক করে দিয়ে সে স্বীকার করল। সে তার ভালোবাসার কথা বলল, তার স্নেহ এবং তার গর্বের মধ্যে এক তীব্র লড়াইয়ের কথা বলল। যুক্তি আর সামাজিক অবস্থান তাকে চুপ থাকতে বাধ্য করেছিল ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত আবেগ সব বাঁধ ভেঙে দিল। তার প্রতিটি কথা আবেগে থরথর কাঁপছিল, কিন্তু একই সাথে তাতে শ্রেষ্ঠত্বের স্পষ্ট ঘোষণা, যেন সে ভালোবাসার চেয়েও বেশি কৃতজ্ঞতা আশা করছিল। এলিজাবেথের উত্তর ছিল শান্ত, কিন্তু তার হৃদয়ে জ্বলছিল তীব্র ক্ষোভে। সে তাকে সরাসরি প্রত্যাখ্যান করল, কোনো রাগঢাক না করে, বরং ন্যায়সঙ্গত ক্রোধের সাথে। জেনের প্রতি নিষ্ঠুরতা, উইকহ্যামের প্রতি অভিচার এবং তার ক্ষমা অযোগ্য অহংকার, এই অভিযোগগুলো সে ছুঁড়ে মারল ডার্সির বুকে। ডার্সি ফ্যাকাশে নীরব হয়ে শুনলেন। অবশেষে তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। এলিজাবেথ থামতেই সে মাথা নত করল, শীতল, গম্ভীর ভঙ্গিতে, এবং ঘর থেকে বেরিয়ে গেল। পরের দিন সকাল নেমে এলো কেবল নীরবতা আর অনুশোচনা নিয়ে। তাকে আবার দেখার আগে অনেক দিন কেটে গেল। তারপর একদিন সকালে যখন সে পার্কে একা হাঁটছিল, তখন সে দেখল ডার্সি তার সামনে এসে দাঁড়িয়েছে, বিধ্বস্ত, গম্ভীর, হাতে একটি চিঠি। সে তাকে চিঠিটা পড়তে অনুরোধ করল এবং মাথা ঝুঁকিয়ে আর কোনো কথা না বলে চলে গেল। চিঠিটা সবকিছু পাল্টে দিল। এই চিঠিতে ডার্সি উইকহ্যামের সাথে তার আচরণের ভয়ঙ্কর সত্য প্রকাশ করে, ঋণ, প্রতারণা, এমনকি তার ছোট বোনের সাথে পালিয়ে যাওয়ার ঘৃণ্য চেষ্টা। বিংলি সম্পর্কে ডার্সি অকপটে স্বীকার করে যে জেনের শান্ত স্বভাব এবং বেনেট পরিবারের উচ্ছৃঙ্খল আচরণ তাকে বিভ্রান্ত করেছিল, যার ফলে সে ভুলবশত জেনকে উদাসীন মনে করেছিল। তার প্রতিটি শব্দ ছিল বিনয়ী, সুর ছিল আন্তরিকতাপূর্ণ। এলিজাবেথের ক্রোধ মুহূর্তে বিস্ময়ে রূপ নিল। চিঠির প্রতিটি বাক্য তাকে তীক্ষ্ণ বাস্তবতার মুখোমুখি করল। সে নিজের ভেতরের কুসংস্কারগুলো স্পষ্ট দেখতে পেল। কি সহজে সে উইকহ্যামকে বিশ্বাস করেছিল, আর ডার্সিকে কি দ্রুত এবং কঠোরভাবে বিচার করেছিল। অনুশোচনায় তার গাল জ্বলে উঠল। এতদিন ধরে ডার্সি সম্পর্কে তার মনে যে গর্বিত, হৃদয়হীন, অনুভূতিহীন ভাবমূর্তি গেঁথেছিল, তা ভেঙে চুরমার হতে শুরু করল। সেই কাঠামোর নিচে ধীরে ধীরে উন্মোচিত হল এক নতুন চরিত্র, দুর্বলতা থাকা সত্ত্বেও সম্মানিত। চিঠিটি ভাঁজ করার সময় এলিজাবেথ অনুভব করলেন তার চারপাশের চেনা পৃথিবী যেন এক নীরব বিপ্লবের মধ্যে দিয়ে যাচ্ছে। হ্যান্সফোর্ডে তার সফর যখন শেষ হল, তখন সে এক ভারী কিন্তু জাগ্রত হৃদয় নিয়ে ফিরে এল। শার্লট তাকে চলে যেতে দেখছিলেন। তার দৃষ্টিতে শার্লটের বলা কথার চেয়েও গভীর কিছু বোধগম্য হচ্ছিল। লংবর্নে ফেরার পথে এলিজাবেথ চুপচাপ বসে রইলেন, তার মন বিক্ষিপ্ত ভাবনায় আচ্ছন্ন। গাড়ির চাকার প্রতিটি শব্দ যেন তার হৃৎস্পন্দনের প্রতিধ্বনি করছিল, স্থির, দ্বিধাগ্রস্ত, প্রতীক্ষারত। তার মানসপটে দুটি মুখ ভেসে উঠছিল, উইকহ্যাম, মোহময় প্রতারণার প্রতিচ্ছবি, এবং ডার্সি, সত্যের কাছে অবনত এক অহংকারী মানুষ। তিনি লন্ডনে থাকা জেনের কথা ভাবছিলেন, দূরত্ব যা কমাতে পারেনি, বরং নিজের অহংকার আর অন্ধত্ব তাকে আরও বেশি করে বিদ্ধ করছিল। বাড়ি যখন পৌঁছালেন, তখন তিনি আর আগের সেই এলিজাবেথ বেনেট ছিলেন না। পৃথিবী হয়তো আগের মতোই ছিল, কিন্তু তার ভেতরের উপলব্ধি সম্পূর্ণ বদলে গিয়েছিল। লংবোর্নের ওপর যখন গোধূলি নামছিল, এলিজাবেথ হাতে লুকানো চিঠিটি নিয়ে জানালার পাশে দাঁড়িয়ে রইলেন। সন্ধ্যার বাতাস ছিল স্নিগ্ধ, আর দূরে কোথাও একটি নিশাচার পাখির মৃদু ডাক ভেসে আসছিল, নিঃসঙ্গ, অবিচল, সুন্দর। অস্পষ্ট আলোয় তাকিয়ে প্রায় শতগোক্তির মতো করে সে ফিসফিস করে বলল, হয়তো আমরা নিজেদেরকে যেমন ভাবি আসলে তেমনটা নই। আর ঠিক সেই মুহূর্তেই এলিজাবেথ বেনেট উপলব্ধি করল তার গল্প এবং মিস্টার ডার্সির গল্প কেবল শুরু হল।